লাস্ট ক্লাসের কন্টিনিউশন, ইন্টারফারেন্স ইন থিন ফিল্ম। যেটা বলছিলাম যে কোনো থিন ফিল্ম থিকনেসটা খুবই কম, এতটুকু, সেটা যে কোনো ম্যাটেরিয়াল হতে পারে, তার উপর যখন কোনো একটা একটা ইনসিডেন্ট রে যদি এসে পড়ে, আর সেটা যদি মনোক্রোম্যাটিক হয়, সিঙ্গেল ওয়েভলেংথ হয়, আপার সারফেস থেকে একটা রিফ্লেক্টেড রে পাওয়া যায়, আরেকটা এইভাবে রিফ্র্যাক্টেড হয়ে লোয়ার সারফেস থেকে রিফ্লেক্ট হয়ে যায়। এই দুটো রে ইন্টারফেয়ার করতে পারে। তাদের পাথ ডিফারেন্স যদি ব্রাইটের কন্ডিশন ফুলফিল করে, তাহলে এই পজিশনে আমরা ব্রাইট দেখব। আর যদি ডার্কের কন্ডিশন ফুলফিল করে, তাহলে এই পজিশনে ডার্ক দেখব। সিমিলারলি, এই যে রেটা রিফ্র্যাক্টেড হলো তার একটা পোর্শন আবার ট্রান্সমিট করে, আবার এইটা যে রিফ্লেক্ট হয়ে আপার সারফেস থেকে উল্টো রিফ্লেকশন হয়ে আবার ট্রান্সমিট করতে পারে। দুটো ট্রান্সমিটেড রে পরের পিকচারটা দেখলে বোঝা যায়। এই যে দুটো ট্রান্সমিটেড রে এরাও ইন্টারফেয়ার করে, এদের পাথ ডিফারেন্সের উপর বেস করে এই পজিশনে ব্রাইট বা ডার্ক হতে পারে। তাহলে ইন্টারফারেন্স ইন থিন ফিল্ম এটার থিওরিকে দুটো ভাগে ভাগ করা যায়: ডিউ টু রিফ্লেক্টেড লাইট, ডিউ টু ট্রান্সমিটেড লাইট। ঠিক আছে? এবং এই যে থিন ফিল্মের যখন লাইট রে পড়ে, তখন আমরা এই রকম কারণে ইন্টারফারেন্স হয়, এবং এই জন্য আমরা সিডিডিস, যেটা একটা লেয়ার না, মাল্টি লেয়ার সারফেস, এবং লেয়ারগুলোর মাঝখানে গ্যাপ খুব কম, কাজেই সেটা থিন ফিল্মের কাজ করে। তার উপর হোয়াইট লাইট পড়লে তখন ইন্টারফারেন্স ডিফ্রাকশনের কম্বাইন্ড ইফেক্ট হিসেবে আমরা এরকম রেইনবো কালার দেখি। রিফ্লেকশনের পরে হোয়াইট লাইট দেখতে পাই না। আবার এই যে সোপ বাবল, এখানেও একই ব্যাপার ঘটে। সোপ বাবল সারফেস কিন্তু আসলে ডাবল লেয়ার সারফেস, ঠিক আছে? দুটো লেয়ারের মাঝখানে গ্যাপ খুব কম, এবং ওই লেয়ার দুটোর মাঝখানে সোপ সলিউশন থাকে। আবার আমরা যদি এরকম একটা ওয়্যারের ফ্রেমের মাঝখানে সোপ সলিউশন ফিল্ম ক্রিয়েট করি, তার উপর লাইট পড়লেও একই ব্যাপার ঘটে। এই সবগুলোই থিন ফিল্ম ইন্টারফারেন্সের আন্ডারে পড়ে। এখন এটার তো ব্যাপারটা কি হয় সেটা আমরা অলরেডি বুঝতে পেরেছি যে কোন রে গুলো ইন্টারফেয়ার করে। এখন আমি যেটা বলছি খাতায় তোমরা একটু খুব ভালো করে লিখে নাও, নাহলে পরে ভুলে যেতে পারো। ঠিক আছে? খাতায় একটু ভালো করে লিখে নাও যেই রে গুলো ইন্টারফেয়ার করে, রিফ্লেক্টেড হোক বা ট্রান্সমিটেড হোক। যেমন এখানে আমি যদি একটু এঁকে দেখাই, এই যে একটা থিন ফিল্ম মনে করা আছে, এটা হচ্ছে থিন ফিল্মটার থিকনেস, থিকনেস টি। এখন একটা লাইট রে যখন এসে পড়ে, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এই রেটা রিফ্র্যাক্টেড হবে থিন ফিল্ম দিয়ে, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে নর্মালি আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করি, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনকে নর্মালি আর দিয়ে রিপ্রেজেন্ট করি। আমি থেটা ধরলাম, ধরলেই হয় একটা। আপার সারফেস থেকে একটা রে রিফ্লেক্টেড হয়, আর লোয়ার সারফেস থেকে একটা রে এইভাবে রিফ্লেক্টেড হয়। এই রে দুটো, রিফ্লেক্টেড রে, তাদের ইন্টারফারেন্স হতে পারে। আবার একটা পোর্শন ট্রান্সমিট হয়, আবার এখান থেকে একটা পোর্শন, অলরেডি তোমরা পিকচার দেখেছো, একটা পোর্শন ট্রান্সমিট হতে পারে। এই রে গুলো ইন্টারফেয়ার করতে পারে। এখন রিফ্লেক্টেড রে হোক বা ট্রান্সমিটেড রে হোক, তাদের পাথ ডিফারেন্সের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা এইরকম: টু মিউ টি কজ থেটা। দুটো রিফ্লেক্টেড রে এর পাথ ডিফারেন্সের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এইটা। সিমিলারলি দুটো ট্রান্সমিটেড রে এর পাথ ডিফারেন্সের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনও একই। এটা থিওরি আছে, ডেরিভেশন আছে, সেদিকে আমি যাচ্ছি না। আমার আসলে এটার কন্ডিশনটা দরকার। এটা ট্রান্সমিটেড, শর্টকাটে লিখলাম টি, আর এটা হচ্ছে রিফ্লেক্টেড, শর্টকাটে লিখলাম আর। এখন নর্মালি আমরা আগের টপিকগুলো থেকে জানি যে পাথ ডিফারেন্স, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের সেটআপের পাথ ডিফারেন্সের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ছিল ডি সাইন থেটা। সেটা যখন এন ল্যামডা হয়, তখন আমরা ব্রাইট ফ্রিঞ্জ পাই। আর ডি সাইন থেটা ইয়াংস ডাবল স্লিট থেকে আমরা জানি, যদি 2n+1 ল্যামডা বাই 2 হয়, তাহলে আমরা ডার্ক ফ্রিঞ্জ পাই। মনে আছে তো? মনে আছে সবার? জি স্যার। আচ্ছা। তো ট্রান্সমিটেড লাইটের পাথ ডিফারেন্সের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এইটা। ব্রাইট হতে হলে পাথ ডিফারেন্সটা কত হতে হবে? এন ল্যামডা। স্যার এন এন ল্যামডা, ল্যামডা। এক্স্যাক্টলি। এটা হবে ব্রাইট হতে হলে, শর্টকাটে লিখছে। আর ডার্ক হতে গেলে কত হতে হবে? স্যার 2n+1 2n ইন্টু plus ল্যামডা 1 বাই 2। lambda by 2. ঠিক। খাতায় লিখছো তো তোমরা? লিখতে জি বলছি স্যার কারণ লিখতেছি। আছে, লিখতে বলছি কারণ আছে। রিফ্লেক্টেড সিস্টেমে ব্যাপারটা উল্টো। ব্রাইট হতে গেলে পাথ ডিফারেন্স হতে হবে 2n+1 ল্যামডা বাই 2, এটা ব্রাইটের জন্য।
রিফ্লেক্টেড সিস্টেমে পাথ ডিফারেন্সের কন্ডিশনটা আমরা এতদিন ধরে যেটা দেখে আসছি তার রিভার্স। আর ডার্ক হতে গেলে হবে এইটা, 2 μ t cos থিটা ইকুয়াল টু n ল্যাম্ডা। খাতায় তুলে নাও ভালো করে, একটু পরে এটা লাগবে আমাদের। বুঝেছ? স্যার টি দিয়ে কি বোঝানো হয়েছিল ও যেন? হ্যাঁ, বলছি, এখানে টি হচ্ছে থিকনেস, পুরুত্ব। থিন থিন ফিল্মটার পুরুত্ব, থিকনেস এতটুকু। এটা খুব ছোট হতে হয়, হ্যাঁ। আর মিউ হচ্ছে তোমার এই থিন ফিল্মটা যেই ম্যাটেরিয়ালের তৈরি, সেটা সোপ সলিউশন হোক, কোনো অয়েল হোক, কোনো লিকুইড হোক, কোনো প্লাস্টিক হোক, কোনো গ্লাস হোক, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, প্রতিসরাঙ্ক। আর থিটা তো বলেছি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, প্রতিসরণ কোণ। ঠিক আছে? কিটা কি যেন বললেন? থিকনেস, থিকনেস, পুরুত্ব। ঠিক মানে কি? ঠিক আছে? পুরু থিকনেস। ক্লিয়ার? পুরুত্ব। ক্লিয়ার? ঠিক আছে তো? জি স্যার। জি স্যার, হ্যাঁ, ঠিক আছে। ওকে। এবার এই কনসেপ্টটা, এই থিন ফিল্ম ইন্টারফারেন্সের কনসেপ্টটা আমাদের যেই টপিকটা মেইনলি ডিসকাস করতে যাচ্ছি সেটাতে লাগবে। সেটা হচ্ছে, আমি বের করছি, শেয়ার দিচ্ছি। নিউটনস রিংস, নিউটনস রিংস এই টপিকে লাগবে। নিউটনস রিংস এর এক্সপেরিমেন্টাল সেটআপটা এইরকম। কনসেন্ট্রেট করো। একটা মনোক্রোম্যাটিক লাইট সোর্স, সেটা থেকে ডাইভার্জিং লাইট রে বেরোবে। ডাইভার্জ করা মানে ছড়িয়ে যাওয়া। সামনে একটা লেন্স থাকে, সেই লেন্স দিয়ে রে গুলো পাস করলে প্যারালাল বিমে কনভার্ট হয়। এই লেন্সের কাজ হচ্ছে ডাইভার্জিং লাইট রে গুলোকে প্যারালাল বিমে কনভার্ট করা। এই প্যারালাল বিম গুলো এই ডিরেকশনে যাচ্ছে। তার ডিরেকশন অফ প্রপাগেশনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা গ্লাস প্লেট রাখা হয়। পেরিস্কোপের মতো এই রে গুলো যখন এটার উপর এসে পড়ে, তখন সেগুলো ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে এইভাবে ট্রাভেল করে। নিচে একটা প্লেনো কনভেক্স লেন্স, তার ঠিক নিচে একটা প্লেন গ্লাস প্লেট রাখা। এই প্লেনো কনভেক্স লেন্স আর প্লেন গ্লাস প্লেটের মাঝখানে এই জায়গাতে এয়ার ফিল্ম আছে, এয়ার, বাতাস। এবং এই দুটোর মাঝখানে, মানে লেন্স আর গ্লাস প্লেটের মাঝখানে জায়গাটা খুবই ন্যারো, খুব অল্প গ্যাপের। মানে এয়ারটা এখানে থিন ফিল্মের মতো প্রেজেন্ট আছে, থিন ফিল্মের কাজ করছে। তো এর উপর যখন লাইট রে গুলো এসে পড়ে, তারা রিফ্লেক্টর হয়ে উল্টো দিকে ব্যাক করে। এবং এই উল্টো দিকে ভার্টিক্যালি আপওয়ার্ডে যে রে গুলো উল্টো দিকে রিফ্লেক্টেড হয়, তারাই একটার সাথে আরেকটা ইন্টারফেয়ার করে। রে গুলো এই গ্লাস প্লেট দিয়ে, যে 45 ডিগ্রি যে গ্লাস প্লেট, সেটা দিয়ে পাস করে ওপরের দিকে যায়। এবং যেহেতু তারা ইন্টারফেয়ার করে, এই ধরনের অল্টারনেট ডার্ক ব্রাইট, ডার্ক ব্রাইট ফ্রিঞ্জ ফর্ম করে, মানে ইন্টারফারেন্স ফ্রিঞ্জ ক্রিয়েট করে। এবং আমরা যখন মাইক্রোস্কোপ দিয়ে ওপর থেকে ডাইরেক্ট ভার্টিক্যালি নিচের দিকে তাকাই এটার উপর, আমরা এই রকম একটা ইমেজ দেখতে পাই। এটা তো সাইড ভিউ, লেন্স আর গ্লাস প্লেটের সাইড ভিউ। আমরা যদি ওপর থেকে তাকাই, তাহলে লেন্সটার আপার সারফেসটা এরকম দেখবো না? এতটুকু হচ্ছে লেন্সটার আপার সারফেস, ঠিক আছে? তার মধ্যে এরকম অল্টারনেট ডার্ক ব্রাইট প্যাটার্ন দেখতে পাই। বুঝতে পারছো? ইন্টারফারেন্স প্যাটার্ন। ইন্টারফারেন্স কেন হয়? যে রে গুলো রিফ্লেক্ট হয়ে ওপরের দিকে যায়, সেগুলোই একটা আরেকটার সাথে ইন্টারফেয়ার করে। কোনোটা ডার্কের কন্ডিশন ফুলফিল করে ডার্ক হয়, কোনোটা ব্রাইটের কন্ডিশন ফুলফিল করে ব্রাইট হয়। ঠিক আছে? এখন কোয়েশ্চেন হচ্ছে, কয়েকটা কোয়েশ্চেন একসাথে বলে তারপর তার আনসার দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, থিন ফিল্মের সাথে এই টপিকটার রিলেশনশিপ কোথায়, কেন এটা আগে দেখালাম। সেকেন্ড হচ্ছে, এগুলো সার্কুলার শেপড কেন। আমাদের একটা ধারণা অনেকের থাকতে পারে যে ইন্টারফারেন্স প্যাটার্ন সবসময় স্ট্রেইট ব্রাইট ডার্ক ফ্রিঞ্জ হবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সার্কুলার শেপ ব্রাইট ডার্ক ফ্রিঞ্জেস হচ্ছে। কেন সার্কুলার শেপ? ঠিক আছে? তো দুটো কোয়েশ্চেনের আনসার আমি দিচ্ছি। প্রথম কোয়েশ্চেন ছিল থিন ফিল্মের সাথে এর সম্পর্কটা কোথায়। আগেই বলেছি, লেন্স আর গ্লাসের মাঝখানে এই জায়গাতে এয়ার আছে, এবং তার থিকনেসটা খুবই কম। এয়ারটাই এখানে থিন ফিল্মের কাজ করে। মানেটা কি? মানে হচ্ছে এইরকম, এই যে একটা ইনসিডেন্ট রে এসে পড়লো, যদিও বলেছি ভার্টিক্যালি পড়ে, এক্স্যাক্টলি ভার্টিক্যাল না হলেও এদিকে যদি একটা নর্মাল চিন্তা করি, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আপতন কোণ।
ভার্টিক্যালি পড়লে আপতন কোণটা খুবই ছোট হবে, মানে প্রায় জিরো। তাহলে বুঝতেই পারছো প্রতিসরণ কোণটা আরো ছোট হবে। ঠিক আছে? তো একটা ইনসিডেন্ট রে যদি এসে পড়ে, তাহলে লেন্সের লোয়ার সারফেস, উল্টো ভাবে চিন্তা করলে এখানে যে এয়ার আছে তার আপার সারফেস থেকে একটা রিফ্লেক্টেড রে পাই, যেটাকে রে নাম্বার 2 বলা হচ্ছে। আর এই রেটার আরেকটা পোর্শন গ্লাস প্লেটের আপার সারফেস, উল্টো ভাবে চিন্তা করলে এই এয়ারের লোয়ার সারফেস থেকে আরেকটা রিফ্লেক্টেড রে পাই, যেটা রে নাম্বার 1 দিয়ে বোঝানো যাচ্ছে। বুঝতে পারছো? এই রে দুটোই একটার সাথে ইন্টারফেয়ার করছে, এবং তাদের পাথ ডিফারেন্স যদি ডার্কের কন্ডিশন ফুলফিল করে, তাহলে এই পজিশনে আমরা ওপর থেকে যে তাকাচ্ছি এই পজিশনে আমরা ডার্ক পয়েন্ট দেখব। আর যদি ব্রাইটের কন্ডিশন ফুলফিল করে, তাহলে এই পজিশনে আমরা ব্রাইট পয়েন্ট দেখব। তাহলে থিন ফিল্ম ইন্টারফারেন্সের সাথে এটার কি ডাইরেক্ট রিলেশন আছে না? আছে তো? জি স্যার। আচ্ছা। আচ্ছা, তাহলে এদিকে যদি একটা রে কি ওপর থেকে এসে পড়ে, রে তো কোটি কোটি রে এসে পড়ছে, তাই না? এই সেটআপটার উপর কোটি কোটি রে এসে পড়ছে না? জি স্যার। আচ্ছা, আমাকে বলো তো, এই দুটো রে এর মধ্যে পাথ ডিফারেন্স যা, এখানে একটা রে যদি এসে পড়ে, সেটা থেকে যদি আমরা দুটো রিফ্লেক্টেড রে পাই, তাদের মধ্যে পাথ ডিফারেন্স কি একই হবে? স্যার একই হওয়ার কথা। একই হবে না, কারণ এই রেটা এখান থেকে, এই যে রে নাম্বার 2 এর কথা বলছি, সেটা এখান থেকে রিফ্লেক্ট হচ্ছে। আর রে নাম্বার 1টা এতটুকু ঘুরে এসে রিফ্লেক্টেড হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে একটা পাথ ডিফারেন্স আছে, এবং সেটা এই জায়গার এয়ার থিকনেসের উপর ডিপেন্ড করছে, তাই না? ও জি স্যার, কিন্তু বুঝতে এই পারছি। জায়গায় এয়ারের থিকনেস কি একই? না স্যার, কম আছে এখানে, তাহলে এই এই জন্য জায়গায় ডিফারেন্সটাও থেকে, হবে। এই জায়গা থেকে যেই দুটো রে রিফ্লেক্টেড হবে তাদের পাথ ডিফারেন্স, আর পাশের এই পজিশনের যে দুটো রে রিফ্লেক্ট হবে তাদের পাথ ডিফারেন্স ডিফারেন্ট। কাজে এখানে তারা যদি ডার্কের কন্ডিশন ফুলফিল করে, এই জায়গায় একটা ডার্ক পয়েন্ট দেখবো। খুবই স্বাভাবিক, এখানে যেহেতু থিকনেস আলাদা, তাদের পাথ ডিফারেন্সও চেঞ্জ হয়ে যাবে। হয়তো এখানে ব্রাইটের কন্ডিশন ফুলফিল করবে, তাহলে এই জায়গাটা একটা ব্রাইট পয়েন্ট পাবো। আবার এখানে থিকনেস আলাদা, এখানে হয়তো একটা ডার্ক পয়েন্ট পাবো। আবার এখানে থিকনেস আলাদা, এখানে হয়তো একটা ব্রাইট পয়েন্ট পাবো। তার মানে লেন্স আর গ্লাস প্লেটের কন্ট্যাক্ট পয়েন্ট ও এখান থেকে যে কোনো এক সাইডে, এদিকে বা এদিকে যদি কনসিডার করো, তাহলে এয়ারের থিকনেস গ্র্যাজুয়ালি ভ্যারি করছে। কাজে অল্টারনেটিভ ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট এরকম পয়েন্ট ক্রিয়েট হবে, তাই না? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আমাকে বলো তো, এই লেন্সটার কার্ভ যে সারফেসটা সেটা একটা ইউনিফর্ম স্ফিয়ার যদি হয়, তাহলে এখান থেকে এই পার্টিকুলার ডিস্টেন্সে এই জায়গায় এয়ারের থিকনেস যা, এখান থেকে অন্য সব ডিস্টেন্সে, একই ডিস্টেন্সে এয়ারের থিকনেস কি একই হবে না? মানে ডান জি স্যার, দিকে একই হবে। যা বাম দিকেও তাই, এদিক থেকে আমাদের হ্যাঁ দিকে যা এদিক থেকে আমাদের উল্টো দিকে একই ডিস্টেন্সে তাই। ঠিক কিনা? ঠিক। তাহলে এদিকে যদি একটা ডার্ক পয়েন্ট পাই, ধরে নিচ্ছি ডার্ক, তাহলে এখানেও ডার্ক। তাহলে হ্যাঁ এখান থেকে আমাদের দিকে একই ডিস্টেন্সে ডার্ক পয়েন্ট, এখান থেকে আমাদের উল্টো দিকে একই ডিস্টেন্সে ডার্ক পয়েন্ট। তাহলে এইখান থেকে সব ডিরেকশনে একই ডিস্টেন্সে ডার্ক পয়েন্ট গুলো যদি পাশাপাশি থাকে, তাহলে একটা ডার্ক রিং পাবো না? ক্যান ইউ ইমাজিন? পিকচারটা একটা সিমুলেশন দিয়ে দেখাচ্ছে। সিমুলেশনটা দেখো, এই সিমুলেশনটা দেখা যাচ্ছে? জি স্যার। দেখো, এই যে সেন্টার পয়েন্ট, এই যে আমি হোয়াইট ডটটা খেয়াল করেছো, সেন্টার আছে। জি আর স্যার। সাইড ভিউ দেখো, লেন্স আর গ্লাসের কন্ট্যাক্ট পয়েন্ট। এখান থেকে আমি যদি এই পজিশনে চলে আসি, এখানে, মানে এই ডিস্টেন্সে, এখান থেকে এই পজিশনে এয়ারের থিকনেস যা, ঠিক অপোজিটে একই ডিস্টেন্স এয়ারের থিকনেস একই না? মানে জি স্যার। এই জায়গাটাতে হ্যাঁ স্যার, একই। এদিক থেকে আমাদের দিকে এই পজিশনে এয়ারের থিকনেস একই না? জি স্যার। এখান থেকে আমাদের উল্টো দিকে এই জায়গায় এয়ারের থিকনেস একই। একই। সেম। তাহলে এখান থেকে একই ডিস্টেন্সের সব দিকে যদি এয়ারের থিকনেস একই হয়, এবং এই জায়গায় যদি ব্রাইট পয়েন্ট হয়, তাহলে সব জায়গায় ব্রাইট পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা রিং পাবো না? জি স্যার। জি স্যার। সেটাই বলছি, এই জন্য রিং শেপ। তাহলে আলটিমেটলি রিং শেপ কেন হয়? রিং শেপ হওয়ার মেইন কারণ হচ্ছে
লেন্সের কার্ভ সারফেসটার ইউনিফর্ম শেপের কারণে। কার্ভ সারফেসটা যদি ইউনিফর্ম শেপ না হতো, ইউনিফর্ম কথাটা মানে সব জায়গায় একই রকম, তাহলে কিন্তু ইউনিফর্ম একটা সার্কেল আমরা পেতাম না। বুঝতে পারছো তো? জি স্যার। মানে এই ভিউটা কি, এই ভিউটা হচ্ছে আমরা যদি ওপর থেকে ভার্টিক্যালি লেন্সটার দিকে তাকাই, তাহলে লেন্সটার আপার সারফেসটা আমরা এইরকম দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে সাইড ভিউটা। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো জি ডিরেকশনটা? স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে ব্যাপার। এখন একটা জিনিস খেয়াল করো, এই পজিশনে, এই মানে এই জায়গাতে এই যে দুটো লাইট ওয়েভ এসে পড়ছে, সরি, লাইট ওয়েভ এসে পড়ার পরে দুটো রে রিফ্লেক্টেড হচ্ছে। রে দুটো আলাদাভাবে বড় করে দেখানো আছে, আসলে এই পজিশন থেকে দুটো রে রিফ্লেক্টেড হচ্ছে। দেখো তো, এটার ট্রফ আর এটার ট্রফ একসাথে মিট করছে, এটার ক্রেস্ট আর এটার ক্রেস্ট একসাথে মিট করছে, এটার ট্রফ একসাথে মিট করছে। তাহলে এই দুটো যেহেতু সেম ফেজে মিট করছে, তাহলে এই পজিশন একটা ব্রাইট স্পট হওয়ার কথা, সেটা আছে কিন্তু। ঠিক আছে, জি স্যার। তাহলে আমি যদি অন্য একটা পজিশন চিন্তা করি, মনে করো এই যে এই পজিশনটা, এই যে এই জায়গায়, এই জায়গাতে দেখো দুটো ওয়েভ কিন্তু, একটা ট্রফ একটা ক্রেস্ট, আরেক আগেরটার ক্রেস্ট এটার ট্রফ, এটার ট্রফ এটার ক্রেস্ট একসাথে মিট করছে। যেহেতু তারা অপোজিট ফেজে মিট করছে, তাহলে এখানে একটা ডার্ক স্পট থাকার কথা, এবং আছে কিন্তু। জি স্যার। আবার অন্য ডিস্টেন্সে এখানে আবার বুঝতেই পারছো কি বলতে যাচ্ছি, ওয়েভ দুটো এই পজিশনে সেম ফেজে মিট করছে, কাজে এখানে একটা ব্রাইট স্পট থাকবে, এই যে আছে। তাহলে কন্টাক্ট পয়েন্ট থেকে আমরা যদি গ্র্যাজুয়ালি দূরে যেতে থাকি, তাহলে এইভাবে অল্টারনেট ব্রাইট ডার্ক পাবো, কারণ এয়ারের থিকনেসের ভেরিয়েশন। অ্যাজ এ রেজাল্ট রিফ্লেক্টেড রেগুলার পাথ ডিফারেন্সটার ভেরিয়েশন, অ্যাজ এ রেজাল্ট তাদের ব্রাইট বা ডার্ক ক্রিয়েট করা। ওকে, জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে কোন একটা পার্টিকুলার ডিস্টেন্সে আমরা যে ব্রাইট বা ডার্ক পাচ্ছি, সব ডিরেকশনে যদি ওই একই ডিস্টেন্স চিন্তা করি, তাহলে একটা রিং পাই, তাই তো? হ্যাঁ তাহলে হ্যাঁ। সে পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে এই ডিস্টেন্সটাকে আমরা ওই পার্টিকুলার রিং এর রেডিয়াস বলতে পারি না? জি স্যার, ব্যাসার্ধ বলতে পারি আমরা। হ্যাঁ, এই কনসেপ্টগুলো আমাদের আমার সামনের ডিসকাশনে লাগবে। ঠিক আছে, তাহলে জি স্যার। নিউটনস রিংস গুলো এরকম দেখা যায়। একটা ব্যাপার আগে একটু দেখিয়ে নেই, সিমুলেশন যেহেতু দেখাচ্ছি, ওয়েভলেংথ যত বাড়বে রিং এর সাইজ তত বাড়বে। রাইট নাও আমরা পেস্ট কালারের একটা রিং দেখতে পাচ্ছি, ব্রাইট রিং গুলো পেস্ট কালার, ডার্ক রিং মানে তো ব্ল্যাক। আমি যদি ওয়েভলেংথ বাড়াই, মনে করো গ্রিনে যাই, দেখো তো রিং সাইজ বড় হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। ওয়েভলেংথ বাড়াচ্ছে, রিং সাইজ বড় হচ্ছে, কালার তো চেঞ্জ হবে ওয়েভলেংথ বাড়লে। রেডের জি স্যার। ক্ষেত্রে আরো বেশি। সবচেয়ে বেশি রেটের হ্যাঁ, ক্ষেত্রে। আর যদি ওয়েভলেংথ কমাই, বুঝতেই পারছো রিং সাইজ ছোট হবে। ছোট হবে আস্তে আস্তে, ব্যাসার্ধ কমবে। এটা দেখিয়ে রাখলাম আর কি। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে স্যার। আরেকটা সিমুলেশন, হ্যাঁ বলো। স্যার তাহলে স্যার কন্টাক্ট পয়েন্টটা অলওয়েজ তো ডার্ক ফ্রিঞ্জ হবে, যেহেতু এখানে রিফ্লেক্টেড থিকনেসটা একদমই নেই। রিফ্লেক্টেড সিস্টেমে সেন্ট্রাল পয়েন্টটা ডার্ক হবে। জি স্যার। এই কথাটা মনে রাখো, একটু পরে এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, রিফ্লেক্টেড জি স্যার। সিস্টেমে সেন্ট্রাল পয়েন্টটা ডার্ক হবে। আচ্ছা, স্যার এর এখনই বলে একটাই ফেলি। কারণ, কারণ এখনই এখনই থিকনেসটাই শূন্য এখানে, এটাই তো। হ্যাঁ, না আরেকটা কারণ জি আছে। স্যার। আরেকটা কথা, ও। একটু আগে আমি হোয়াইট বোর্ডে দেখিয়েছি, ট্রান্সমিটেড সিস্টেমে ব্রাইট আর ডার্কের যে কন্ডিশন, রিফ্লেক্টেড সিস্টেমে ব্রাইট আর ডার্কের কন্ডিশন তার উল্টো। উল্টা। জি স্যার। তাহলে রিফ্লেক্টেড সিস্টেমে যদি সেন্টারটা ডার্ক দেখি, ট্রান্সমিটেড সিস্টেমের লাইটের জন্য সেন্টারটা কি দেখবো? স্যার ব্রাইট। মানে রিফ্লেক্টেড সিস্টেমে যেখানে যেই রিং, ট্রান্সমিটেড সিস্টেমে ঠিক তার উল্টোটা হবে। রিফ্লেক্টেডে যেখানে ব্রাইট আছে, ট্রান্সমিটেডে সেখানে ডার্ক থাকবে। স্যার ডার্ক হবে। আর রিফ্লেক্টেড যেখানে ডার্ক আছে, ট্রান্সমিটেড সেখানে ব্রাইট থাকবে। ব্রাইট হবে। ওকে, জি স্যার। তাহলে এগুলো হচ্ছে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা ব্যাপার, আমরা যদি ডার্ক ফ্রিঞ্জের নাম্বার চিন্তা করি, তাহলে এটা সেন্ট্রাল ডার্ক ফ্রিঞ্জ। এটার জন্য এন এর ভ্যালু, রিং নাম্বারকে এন দিয়ে রিপ্রেজেন্ট করলে এন এর ভ্যালু 0। আমি যদি 1 নাম্বার ডার্ক রিং এর কথা বলি, তাহলে এটা কিন্তু 1 নাম্বার ডার্ক রিং নয়। ফিজিক্স ল্যাবে এটা রিলেটেড একটা এক্সপেরিমেন্ট আছে, তখন এটা কাজে লাগবে। 1 নাম্বার ডার্ক রিং মানে এইটা, সেন্ট্রালটা বাদ দিয়ে। 2 নাম্বার ডার্ক রিং এইটা, 3 নাম্বার ডার্ক রিং এইটা, 4 নাম্বার ডার্ক রিং এইটা, এইভাবে চলবে। কিন্তু 1 নাম্বার ব্রাইট রিং কোনটা? অবশ্যই এইটা।
সেন্ট্রাল ব্রাইট রিং তো নাই এখানে। 1 নাম্বার ব্রাইট রিং এটা, 2 নাম্বার ব্রাইট রিং এইটা, 3 নাম্বার ব্রাইট রিং এটা, ঠিক আছে? জি স্যার। কিন্তু ওই যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট একটা ঝামেলা ছিল, তোমাদের মনে আছে আশা করি। জি স্যার। এন এর ভ্যালু ধরার সময় হ্যাঁ, হ্যাঁ, এখানে সেন্ট্রাল ডার্ক রিং এর এন এর ভ্যালু 0, 1 জিরো। নাম্বার জি ডার্ক রিং এন এর ভ্যালু 1, 2 নাম্বার ডার্ক রিং এন এর ভ্যালু 2, 3 নাম্বার ডার্ক রিং এন এর ভ্যালু 3, এইভাবে। কিন্তু 1 নাম্বার ব্রাইট রিং এন এর ভ্যালু কিন্তু 0, 2 নাম্বার ব্রাইট রিং এন এর ভ্যালু কিন্তু 1, ওয়ান। 3 নাম্বার ব্রাইট রিং এন এর ভ্যালু কিন্তু 2, মানে মানে যত নাম্বার ব্রাইট রিং এন এর ভ্যালু তার চেয়ে 1 কম। ওই যে ইয়াংস ডাবল স্লিটের ডার্কের ক্ষেত্রে যে ব্যাপারটা ছিল, এইটার ক্ষেত্রে ব্রাইট সেটা। রিফ্লেক্টেড সিস্টেমে ব্রাইটের ক্ষেত্রে ব্যাপারটা তাই, ঠিক আছে? ঠিক আছে। কথাগুলো, রিভার্স কন্ডিশন স্যার। সরি, স্যার ইয়াংস ডাবল সিরিজ মানে যে কন্ডিশন ছিল নিউটনস রিং এর মানে রিভার্স কন্ডিশন। রিফ্লেক্টেড সিস্টেমের জন্য জি রিভার্স, ঠিক আছে? ওকে, এই কথাগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে, যখন ম্যাথমেটিক্স সলভ করবে তখন কাজে লাগবে কথাগুলো, আজকে বলে দিলাম, ঠিক আছে? আরেকটা পিকচার দেখাই, এই যে রিয়েল পিকচার, যে নিউটন স্ট্রিং দেখতে কিরকম। ফিজিক্স ল্যাবে সোডিয়াম লাইট নিয়ে আমরা কাজ করি এবং এইটা রিয়েল পিকচার। সোডিয়াম লাইটের ক্ষেত্রে ইমেজটা এরকম আসে। একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমরা অনেকে খেয়াল করে থাকবে, সেন্টার থেকে যত দূরের দিকে যাচ্ছি আমরা, রিং এর উইডথ আর রিং এর স্পেসিং কমছে। ম্যাথমেটিক্যালি এটা আমরা প্রুভ করব। মানে এই যে ডার্ক রিং গুলো যদি চিন্তা করি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, মানে লোয়ার অর্ডার ডার্ক রিং গুলোর যে উইডথ আর স্পেসিং, তার তুলনায় হায়ার অর্ডার ডার্ক রিং গুলোর উইডথ আর স্পেসিং কমে যাচ্ছে। স্যার কমতেছে, জি স্যার। এটা ম্যাথমেটিক্যাল আমরা দেখবো, প্রুফ করবো, এটা এক্সামে প্রায়ই আসে। এটা সোডিয়াম লাইট দিয়ে দেখা নিউটন স্ট্রিংস। সোডিয়াম লাইটের ওয়েভলেংথ ইয়েলো, তাই ব্রাইটের জায়গায় ইয়েলো দেখছি, ডার্কের জায়গায়, ডার্ক মানে অ্যাবসেন্স অফ লাইট, ব্ল্যাক দেখবো। এটা হোয়াইট লাইট নিয়ে যে নিউটন স্ট্রিং। হোয়াইট লাইট আমরা জানি 7টা ওয়েভলেংথই প্রেজেন্ট থাকে। সেন্টারটা ডার্ক কেন? কারণ সেন্টারে সবগুলো ওয়েভলেংথেরই ডার্ক ফর্ম করে, তাই এটা ডার্ক। তার পাশে একটা হোয়াইট কালারের ব্রাইট রিং দেখতে পাচ্ছি। এটা হোয়াইট কেন, কে বলতে পারে? কারণ ওখানে কোনো লাইট, সবগুলা ওখানে কোনো ইয়ে রে পড়ে না এই জন্য। না, যেখানে ডার্ক, এটা তো ডার্ক কারণ এখানে সবগুলো ডার্কের কন্ডিশন ফুলফিল করছে। কিন্তু এখানে হোয়াইট কেন? হোয়াইট তো সবগুলো ওয়েভলেংথের কম্বিনেশন, তাই না? তাহলে এখানে হোয়াইট দেখতে পাওয়া মানে হচ্ছে সবগুলো ওয়েভলেংথের ব্রাইট এখানে ক্রিয়েট হয়েছে। 1 নাম্বার ব্রাইট রিং এ সবগুলো ওয়েভলেংথেরই ব্রাইট ক্রিয়েট হয়েছে, তাই তাদের কম্বাইন কালার হোয়াইট দেখতে পাচ্ছি। ক্লিয়ার কথা? এখানে সবগুলোরই ডার্ক ফর্ম করেছে, তাই ডার্ক দেখতে পাচ্ছি। এখানে সবগুলোর ব্রাইট ফর্ম করেছে, তাই ব্রাইট দেখতে পাচ্ছি। কিন্তু এখানটায় পিঙ্ক দেখতে পাচ্ছি, কারণ পিঙ্ক কালার যেই কয়টা ওয়েভলেংথের কম্বিনেশন হয়, সেই কয়টা ওয়েভলেংথের ব্রাইট ফর্ম করছে, বাকিগুলোর ডার্ক। ডার্ক তো তাইলে আমরা দেখবো না, আমরা দেখবো পিঙ্ক কালার হতে হলে যেই কয়টা ওয়েভলেংথের ব্রাইট লাগে, শুধু সেই কয়টা ওয়েভলেংথের ব্রাইট হচ্ছে, তাই এখানে পিঙ্ক দেখতে পাচ্ছি। এখানে সবগুলো ওয়েভলেংথের ডার্ক হচ্ছে, কিন্তু শুধু গ্রিনের ব্রাইট হচ্ছে, তাই গ্রিন দেখতে পাচ্ছি। বুঝতে পারছো? জি এই স্যার। জন্যই মাল্টি কালারের জি লাইট স্যার। সোর্স নিলে ডার্ক রিং সাধারণত পাওয়াই যায় না, কোনো না কোনো ওয়েভলেংথের একটা না একটা ব্রাইট হয়েই যায়। এই জন্য আমরা মাল্টি কালার দেখি। ওই সানলাইট যখন কোনো থিন ফিল্মের উপর পড়ে, যেমন মোবিল অয়েল বা সিডি ডিস্ক বা সোপ বাবল, তখন এই জন্য আমরা মাল্টি কালার দেখি অল্টারনেট ব্রাইট ডার্কের পরিবর্তে। যদি মনোক্রোম্যাটিক লাইট ইউজ করতাম তাহলে ডেফিনেটলি আমরা অল্টারনেট ব্রাইট ডার্ক দেখতে পেতাম, ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে ট্রাভেলিং মাইক্রোস্কোপ, যেটাতে আমরা নিউটন স্ট্রিং গুলো অবজার্ভ করি। এটা বড় করে দেখাচ্ছি, এই যে লাইট সোর্সটা এখানে থাকে, ডাইভার্জিং লাইট রে বেরোয়, এই লেন্সটাই তাদেরকে প্যারালাল বিমে কনভার্ট করে, যেগুলো রেগুলো এদিকে যায়। এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে গ্লাস প্লেটটা রাখতে হয়, যদিও এটা এখন 45 ডিগ্রিতে নেই, এটা এখন হরাইজন্টালি আছে, এটা এইভাবে রাখা হয়। তো রে গুলো এটার উপর পড়লে ভার্টিক্যালি রিফ্লেক্ট হতে ডাউনওয়ার্ডে যায়। এই জায়গাটাতে আমাদের প্লেন ও কনভেক্স লেন্স, এয়ার ফিল্ম আর প্লেন গ্লাস প্লেটটা আছে। এইটার উপর পড়ে রিফ্লেক্টেড রে গুলো উপরের দিকে যায়, ইন্টারফেয়ার করে, এবং এদিক দিয়ে পাস করে এই যে আমরা এদিক থেকে তাকালে মাইক্রোস্কোপ দিয়ে আমরা রিং গুলো দেখতে পাই। ট্রাভেলিং মাইক্রোস্কোপ কেন বলা হয়? কারণ এটা ডানে বামে সামনে পেছনে উপরে নিচে সব দিকেই মুভ করানো যায়।
ঠিক আছে? আরেকটা ভিউ, এই যে এখানে একটা লাইট সোর্স আছে, লাইট পড়লে আমরা এখান থেকে দেখতে পাবো, এটা একটা লাইট সোর্স। এই যে খালি চোখেও নিউট্রন স্ট্রিং দেখা পসিবল, ডাইরেক্ট লেন্সের উপর ফেলা হয়েছে হোয়াইট লাইট, এই জন্য রেইনবো দেখতে পাচ্ছি। তবে ইউনিফর্ম রিং শেপ হয় নাই, সম্ভবত লেন্সটা মানে পারফেক্টলি হরাইজন্টালি বসানো হয়নি, অথবা লেন্সটার সারফেসটা পারফেক্টলি ইউনিফর্ম ছিল না সেই জন্য। ঠিক আছে? এই যে গ্রিন কালারের লাইট ওয়েভলেংথ যদি নেই তাহলে এরকম দেখবো। এই যে এটা একটা হোয়াইট কালারের লাইট সোর্স নিয়ে রিং দেখা যাচ্ছে খালি চোখে, উইদাউট মাইক্রোস্কোপ। গ্রিন কালারের লাইট ডাইরেক্ট ফেলা হচ্ছে, খালি চোখেই দেখা যাচ্ছে। বুঝতে পারছো এটা লেন্স, তার নিচে গ্লাস প্লেট, আর দুটোর মাঝখানে এয়ার ফিল্ম আছে। এই যে এই পিকচারটা দেখা যাচ্ছিলাম, এদিকে পাত দিয়ে থিকনেস যা এয়ার ফিল্মের, তার চেয়ে এদিকে থিকনেসটা একটু কম। কাজে এখানে যে ইনসিডেন্ট ওয়েভটা এসে পড়েছে, তার থেকে যেই দুটো রিফ্লেক্টেড ওয়েভ পাচ্ছি, তারা সেম ফেজে মিট করছে, ক্রেস্ট ক্রেস্ট, ট্রফ ট্রফ, ক্রেস্ট ক্রেস্ট, কাজে এই জায়গায় ব্রাইট হচ্ছে। আবার এই জায়গাটাতে দেখো যে দুটো রিফ্লেক্টেড ওয়েভ পাচ্ছি, তাদের ট্রফ ক্রেস্ট, ক্রেস্ট ট্রফ এভাবে মিট করছে, কাজে এই জায়গায় ডার্ক পাচ্ছি। তো এই চেঞ্জিংটা কেন হলো? এখানে থিকনেসটা একরকম, এখানে থিকনেসটা আরেক রকম। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এই যে আরেকটা ভিউ, সাইড ভিউ। ঠিক আছে? অলরেডি এটা সিমুলেশন দেখিয়েছে। এই যে রেড কালারের ওয়েভলেংথ নিলে এরকম দেখা যাবে। ওকে, তো অনেক কিছু তোমাদের দেখালাম। বুঝতে কারো প্রবলেম আছে কিনা বলো? কোন লাইট গুলো ইন্টারফেয়ার করে এবং রিং শেপ কেন হয়, এই দুটো আমরা ক্লিয়ার। এখন থিকনেস কেন সেন্টার থেকে যত দূরে যায় থিকনেসটা কেন কমতে থাকে সেটা একটু বলছি। একটু খেয়াল করো তো এই পিকচারটা। সেন্টার থেকে এই পজিশন, কার্সারটা যেখানে আছে, আর ঠিক পাশে পাশে এই জায়গায়, আর ঠিক পাশে এই জায়গায়, এই তিনটা যে পজিশনে এয়ারের থিকনেস কি অলমোস্ট একই না? জি স্যার। তাহলে এখানে যদি ডার্ক হয়, থিকনেসের ভেরিয়েশন এই পাশাপাশি তিনটা পয়েন্টে খুবই কম। কাজে এই জায়গায় পাথ ডিফারেন্সে তেমন কোনো ভেরিয়েশন নেই, কাজে এই জায়গাটা ডার্কই থাকে। তারপর মনে করো এখান থেকে এই পর্যন্ত, মানে এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটুকুতেও থিকনেসের ভেরিয়েশনটা খুব বেশি না, তাই না? কিন্তু এখান থেকে এই লম্বা ডিস্টেন্স পর্যন্ত এয়ারের থিকনেসের ভেরিয়েশনের রেট এর চেয়ে এখান থেকে এই পর্যন্ত ভেরিয়েশনের রেটটা কি হাই না? আমার জি কথাটা স্যার, বুঝতে বেশ পারছো? হাই, অনেক হাই। হাই। হ্যাঁ স্যার। আবার এখান থেকে এই পর্যন্ত ভেরিয়েশন রেট আরো হাই। জি স্যার। হ্যাঁ, কাজেই শুরুতে সেন্টারের কাছাকাছি জায়গাতে ভেরিয়েশনটা যেহেতু তুলনামূলক কম, কাজে লম্বা ডিস্টেন্স পর্যন্ত একই রকমের রিং থাকে, মানে রিং এর উইডথ অনেকখানি ডিস্টেন্স পর্যন্ত অনেকটাই একই একই থাকে। থাকে। কিন্তু জি যত স্যার। সেন্টার থেকে দূরে চিন্তা করি, এয়ারের থিকনেসের ভেরিয়েশন যেহেতু খুব হাই রেটে চেঞ্জ হয়, কাজে রিং এর উইডথ তো কমে যেতে থাকে। তো কমে যেতে থাকে। জি বুঝতে স্যার। পারছো? ওকে, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসে যাওয়ার আগে এই পিকচারটা সবাই একটু খাতায় আঁকো তাড়াতাড়ি। সো আমাদের এই হচ্ছে, এদিকেই দেখাই, ফ্রি হ্যান্ড রাখছি, খুব একটা ভালো হবে না। এই যে আমাদের প্লেনো গ্লাস প্লেটটা আছে, প্লেনো কনভেক্স লেন্স আর প্লেন গ্লাস প্লেটটা আছে, সরি। এই তো আমাকে বলো তো, এই লেন্সের কার্ভ সারফেসটা যেই স্ফেয়ারের অংশ, সেই স্ফেয়ারের রেডিয়াসকে লেন্সটার রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতার ব্যাসার্ধ বলে, তাই না? জি স্যার। সেটাকে আমরা ধরে নিলাম, এই যে এই পয়েন্টটা কি ছিল, এটা আমি একটা নাম দিয়ে দিচ্ছি। মনে করো এই পয়েন্টের নাম দিলাম আমি ই, এই পয়েন্টটা পয়েন্ট অফ কন্ট্যাক্টের আমি ই নাম দিলাম। তাহলে ও ইটা হচ্ছে এই লেন্সটার রেডিয়াস অফ কার্ভেচার, যেটাকে ক্যাপিটাল আর বললাম। ঠিক আছে? এখন আমি ই থেকে মনে করো এই ডিস্টেন্সে, কিউ কে আমি নাম দিচ্ছি স্মল আর। এই ডিস্টেন্সে যদি এই পয়েন্টটা মানে লেন্সের কর্নার পয়েন্ট, এই পয়েন্টকে নাম দিলাম মনে করো পি। এই পি কিউ, এই জায়গায় এয়ারের থিকনেসটাকে আমি মনে করো টি বললাম, মানে পি কিউ ইজ ইকুয়াল টু টি। তাহলে
পি আর একটা লাইন দেখা যাচ্ছে, তাহলে আর ই এটাও কি ইকুয়াল টু টি না? আর ই জি জি স্যার, স্যার। টি। জি আচ্ছা, স্যার। ওপি যদি আমি অ্যাড করি, ওপি যদি অ্যাড করে দেই, তাহলে ওপি সমানও কি ক্যাপিটাল আর নয়? এটাও তো রেডিয়াস অফ কার্ভেচার, সেম একই হবে। রাইট? তাহলে জিওমেট্রিটা হোপফুলি আমরা বুঝতে পেরেছি। এই যে ইন্টারসেক্টিং পয়েন্টের একটা নাম দিয়ে দিলাম, মনে করো এস। এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা, হ্যাঁ, তাহলে এস ইটাই হচ্ছে ইকুয়াল টু টি। আর না, সরি, আর তো রেডিয়াস অফ কার্ভেচার। এস ইটাই হচ্ছে ইকুয়াল টু টি। এখন এই যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট হচ্ছে, খেয়াল করেছো? ও এস পি, একটা সমকোণী ত্রিভুজ। এটাতে যদি জি স্যার। পিথাগোরাস প্রিন্সিপাল অ্যাপ্লাই করি, ট্রায়াঙ্গেল ও এস পি, এটাতে যদি পিথাগোরাস প্রিন্সিপাল অ্যাপ্লাই করি, তাহলে আমি লিখতে পারি ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এস স্কোয়ার প্লাস কি পিএস Yes, স্কোয়ার। sir. পিএস স্কোয়ার। মনে রাখবে আমার স্মল আরটা দরকার। স্মল আরটা কিন্তু আমাদের কোন একটা রিং এর রেডিয়াস রিপ্রেজেন্ট করবে। আমি যে শুরুতে ডিসকাস করেছি, তোমাদের আশা করছি মনে আছে। ওই যে বলেছিলাম পয়েন্ট অফ কন্টাক্ট থেকে একটা পার্টিকুলার ডিস্টেন্সের সব পয়েন্টে যদি কোন একটা পার্টিকুলার ব্রাইট বা ডার্ক পয়েন্ট হয়, তাহলে আলটিমেটলি সেটা একটা রিং ফর্ম করে। তাহলে আর স্মল আরটা কি সেই পার্টিকুলার রিং এর রেডিয়াস রিপ্রেজেন্ট করবে, মনে আছে কিনা? জি স্যার। Yes, sir. জি স্যার, সেই মনে আছে। আরটা আমার দরকার, মানে এস পি, এই যে পিএস, এটা আমার দরকার, ঠিক আছে? তাহলে পিএসটাকে আমি আলাদা করে ফেলবো। পিএস স্কোয়ার, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ ওপি স্কোয়ার মাইনাস ওএস স্কোয়ার। আবার ওপি স্কোয়ার ইজ ওপি স্কোয়ার রইল, মাইনাস ওএস স্কোয়ারকে, দেখো তো, ওএস স্কোয়ারকে আমি ওই মাইনাস এসি হোল স্কোয়ার লিখতে পারি না? ওই মাইনাস এসই মানেই তো ওএস, এটা লিখতে পারি না? জি স্যার। তাহলে পিএস মানে হচ্ছে আর, অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম, স্কোয়ার। আর এদিকে ওপি মানে হচ্ছে ক্যাপিটাল আর, তার স্কোয়ার, মাইনাস ওই মানে কি বলো তো? ওই, ক্যাপিটাল আর ইয়েস, মাইনাস এসি মানে টি। এক্স্যাক্টলি হোল স্কোয়ার। লাইনটা বোঝা গেল কিনা? সিম্পল জি জিনিস। স্যার। হ্যাঁ, তাহলে ইকুয়াল টু আর স্কোয়ার রইল, ব্র্যাকেটের টার্মটাকে এস এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় যদি ভাঙি, ব্র্যাকেট তুলে দেই, তাহলে এটা আসে। এই দুটো চলে যাবে, তাহলে আলটিমেটলি থাকবে আর স্কোয়ার সমান টু আর টি মাইনাস টি স্কোয়ার থাকে। তাহলে টি যদি কমন নেই, তাহলে এটা আসে, তাই না? আসে তো। জি স্যার। প্র্যাকটিক্যালি এয়ার থিকনেস টিটা খুব কম, শুরু থেকেই বলে আসছি, খুবই কম। মানে ক্যাপিটাল আর এর তুলনায় থিকনেসটা খুবই ছোট। মানে আর ইজ মাচ মোর গ্রেটার দেন টি। তাই যদি হয়, তাহলে টু আর মাইনাস টি, এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা টু আর হিসেবেই ট্রিট করতে পারি, টিটা যেহেতু খুব ছোট। তাহলে এই কনসিডারেশনের আন্ডারে আমরা লিখতে পারি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু টু আর মাইনাস টি, মানে টু আর বাইরে একটা টি ছিল। এই, তাহলে স্যার, থিকনেস, ওই টিটাও তো খুবই ছোট, তাহলে না, ওটাও তো আমরা আসলে ব্যাপারটা একইভাবে কি, করতে পারতাম। মাল্টিপ্লিকেশন আছে, তো মাল্টিপ্লিকেশন আছে এখানে। ব্যাপারটা কি, মনে করো 1 কোটি টাকা থেকে 2 টাকা মাইনাস হলো, প্রায় 1 কোটি টাকাই জি থাকে, স্যার। অলমোস্ট। হ্যাঁ। এই আর কি জি স্যার। ব্যাপারটা, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে থিকনেস টি ইজ ইকুয়াল টু কি, আর স্কোয়ার ডিভাইডেড বাই টু আর, তাই না? এই যে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, থিকনেসের ইকুয়েশন। এটা কার থিকনেস? কার থিকনেস?
স্যার এটা ওই এয়ার এর পি থিকনেস, জি এয়ার স্যার এর থিকনেস মানে থিন ফিল্মের থিকনেস। পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে কোন একটা পার্টিকুলার ডিস্টেন্সে এয়ার এর থিকনেস হচ্ছে টি, সেই ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর। যে কোনো যন্ত্র আমাদের এমন নেই এই ন্যারো জায়গার এয়ারের থিকনেস মেজার করার মতো, প্লেস করাই যাবে না এত ন্যারো জায়গা। তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্টের খুব কাছাকাছি এই পয়েন্টে বা এই পয়েন্টে বা এই পয়েন্টে এয়ারের থিকনেস কত সেটা মেজার করার জন্য এই ফর্মুলাটা আমরা ইউটিলাইজ করতে পারি, ম্যাথেও আসে। বললো মনে করো যে নিউটনস রিংস আর অবজার্ভ উইথ, মনে করো গ্রিন লাইট অফ ওয়েভলেংথ সে 5890 অ্যাংস্ট্রম and the lens used has a radius of curvature say 1 meter. What is the thickness of the air film at a distance of 1 millimeter from the point of contact? Determine the thickness of the air film at a distance of 1 millimeter from the point of contact. তাহলে এটা কার ভ্যালুতে আছে? স্যার ছোট আর এর স্মল আর এর EQ, ভ্যালুতে আছে, স্মল আর এর ভ্যালুতে আছে। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা থেকে সেটা কি ক্যালকুলেট করা যাবে না? G sir, জি স্যার ওকে, ঠিক আছে। স্যার তাহলে এই এখানে তো ল্যামডার আসলে কাজ নেই তাই না ল্যামডার কাজ নেই, দিল আরো ফাইন্ডিংস থাকে, এইটাই শুধু থাকে না। হ্যাঁ, এই আর জি স্যার ল্যামডাটা কনফিউজ করার জন্য দেওয়া হতে পারে, অনেকে ভাবতে পারে ল্যামডাটা কই লাগাই, ল্যামডা তো প্রয়োজন পড়ছে না, তাহলে কি এই ফর্মুলা ভুল, মানে এইটা হবে না অন্যটা হবে, এরকম আর কি। যার বেসিক ক্লিয়ার সে বুঝে ফেলবে যে ল্যামডা এখানে দরকারই নেই। ঠিক আছে, ওকে। তাহলে এই পর্যন্ত আমাদের হলো। নাও কাম টু দ্য পয়েন্ট। নর্মালি আমরা নিউটন স্ট্রিং দেখার জন্য রিফ্লেক্টেড লাইটই ইউজ করি ট্রাভেলিং মাইক্রোস্কোপ দিয়ে। ঠিক আছে, তাহলে রিফ্লেক্টেড সিস্টেমের ক্ষেত্রে যেই দুটো রে ইন্টারফেয়ার করছে তাদের ব্রাইটের কন্ডিশন কি, এটা না? হ্যাঁ স্যার এটাই আর ডার্কের কন্ডিশন এটা। স্যার উল্টাটা জি স্যার তাহলে এই পর্যন্ত আমরা আসার পরে এখন আমরা লিখবো নাও, খেয়াল করো আমি যা বলছি। ফ্রম দ্য থিওরি অফ থিন ফিল্ম ইন্টারফারেন্স ডিউ টু রিফ্লেক্টেড লাইট, from the theory of interference due to reflected light, the path difference for bright fringe is 2 mu t cos theta equal to 2n plus 1. তোমরা কিন্তু কথাগুলো বলতে হবে, ঠিক আছে? আমি তো মুখে বলছি, লেখার সময় বলতে হবে। where mu is the refractive index of air or thin film বলতে পারো, theta is the angle of refraction, and t is the thickness at a particular distance r from the point of contact of the lens and the glass plate. বললাম this is the condition of bright fringe, and 2 mu t cos theta স্যার equal to মিউটের আরেকটু একটু n lambda, ইয়ে করতে wait a minute, n lambda for dark fringe. Mu is the refractive index, প্রতিসরাঙ্ক of the thin film. ঠিক আছে, জি স্যার ঠিক আছে, হ্যাঁ, ওকে। এই দুটো লিখবে কথাগুলো বলে। নাও since there is air as a thin film, and for air we consider mu equal to 1 approximately, তাই না? এয়ার এর জন্য আমরা মিউ কত ধরি? 1 ধরি। 1, আর লাইট যদি প্রায় ভার্টিক্যালি এক্স্যাক্টলি না হলেও যদি প্রায় ভার্টিক্যালি লাইট রে এসে পড়ে তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অলমোস্ট জিরো হয় না? G sir, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন তো আরো ছোট হয়। ফর জি ভার্টিক্যাল স্যার ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ ভেরি ভেরি স্মল, অলমোস্ট 0 ডিগ্রি। দেয়ারফর কস থিটার ভ্যালু কত? স্যার 1 Yes, cos theta will be approximately equal to 1. তাহলে এই কনসিডারেশন যদি আমরা এই জায়গায় অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি 2t is equal to 2n plus 1 lambda by 2. আবার t এর ভ্যালু ইকুয়েশন 1 থেকে যদি এইটা বসাই, বুঝতে পারছো, মানে r স্কোয়ার বাই 2r, তারপরে যদি স্মল আর, আগেই বলেছি আমরা স্মল আর বের করতে চাই, মানে রেডিয়াস অফ দ্য রিংস এখান থেকে আসবে। মাঝখানে কিছু স্টেপস আছে আমি দেখালাম না, তোমরা দেখাবে। আর আসবে 2n প্লাস 1 ল্যামডা আর বাই 2 হোল রুট, ইকুয়েশন নাম্বার 2। আমাকে বলো তো এই যে আরটা পেলাম এটা কোন রিং এর রেডিয়াস, মানে ব্রাইট রিং না ডার্ক রিং? bright,
ব্রাইট রিং, কারণ Bright- ব্রাইট রিং এর কন্ডিশন থেকে পাচ্ছি। এবং জি, এখানে স্যার। কিন্তু একটা রিং এর রেডিয়াস না, এখানে কিন্তু সবগুলো ব্রাইট রিং এর রেডিয়াস। এনটা এক এক ব্রাইট রিং এর জন্য এক এক ভ্যালু, ঠিক আছে? সো দিস এক্সপ্রেশন 2 রিপ্রেজেন্টস দ্য রেডি অফ দ্য ব্রাইট রিংস, রেডিয়াসের প্লুরাল রেডি। Similarly, if you utilize this consideration in this equation, then you can get R equal to root over n lambda R. Now tell me, what R represents? R টা কি রিপ্রেজেন্ট করছে? স্যার ডার্ক এর রেডিয়া। ডার্ক রিং Ready. এর রেডিয়াস রিপ্রেজেন্ট করছে। So we just derived the expressions for the radii of bright and dark rings. Clear to all? ইয়েস স্যার, ক্লিয়ার। এক্সামে প্রায় কোয়েশ্চেন আসে যে obtain expressions for the radii of the rings for Newton's rings due to reflected light. তাহলে তোমরা যে পিকচারটা ড্র করে তার ডেসক্রিপশনটা দিবে, এইভাবে প্রসিড করে এই পর্যন্ত আসবে, ইকুয়েশন 2 and 3 পর্যন্ত। আচ্ছা আমাকে বলো তো, আমি যদি বলতাম যে obtain the radii of the rings for Newton's rings due to transmitted light, বের করা যেত না? জি স্যার, জাস্ট উল্টা হতো। উল্টো হতো। এই পর্যন্ত তো জি, স্যার। একই, কিন্তু এটা হয়ে যেত ব্রাইটের আর এটা হয়ে যেত ডার্কের, কারণ ট্রান্সমিটেড লাইটের কন্ডিশন এটা। পারা যাবে না? জি স্যার, সেম তো, একই হ্যাঁ। করা যাবে। তাহলে এক্সামের সময় একটু কেয়ারফুলি খেয়াল করতে হবে রিফ্লেক্টেড না ট্রান্সমিটেড কোনটার জন্য বলছে। ডেরিভেশন এবং ম্যাথমেটিক্স দুটোর ক্ষেত্রে তোমাকে মনে করো বললো যে ল্যামডার ভ্যালু দেয়া আছে, ক্যাপিটাল আর দেয়া আছে, এন এর ভ্যালু দেয়া আছে, অবটেইন দ্য রেডিয়াস অফ ব্রাইট এন্ড ডার্ক রিংস, অততম ব্রাইট আর ডার্ক রিং এর রেডিয়াস বের করতে বললো ট্রান্সমিটেড লাইটের জন্য। তাহলে তোমার ট্রান্সমিটেড লাইটের এটা তো ব্রাইটের রিং এর, ট্রান্সমিটেড এর এটা ব্রাইটের। তুমি যদি ভুলবশত এটার ভ্যালু ইউজ করো ব্রাইটের জন্য তাহলে ভুল হয়ে যাবে না? কাজে জি, স্যার। কোয়েশ্চেন একটু খেয়াল করতে হবে। এই রেসপেক্ট আরেকটা কথা বলি, যদি কোনো কিছু মেনশন না করে, স্যার তখন তো যদি কোনো কিছু মেনশন না করে রিফ্লেক্টেড না ট্রান্সমিটেড, তখন তুমি রিফ্লেক্টেডটাই ধরবে। কেন রিফ্লেক্টেড ধরবে? কারণ এক্সপেরিমেন্টাল সেটআপ হিসেবে আমরা সাধারণত রিফ্লেক্টেড লাইট নিয়ে কাজ করি। ক্লাস রেকর্ডে কথাগুলো রয়ে গেল, কাজে পরে কনফিউশনের কোনো চান্স নেই। কনফিউশন হলে ক্লাস রেকর্ডটা দেখলে মনে পড়বে, ঠিক আছে? স্যার, ক্লিয়ার তো সবার? যখন ম্যাথ করতে হবে তখন স্যার আলাদা করে ডেরিভেশন করে নেওয়া লাগবে না, ম্যাথ করতে গেলে ডেরিভেশন নাকি কি just চাই? ম্যাথ এগুলো করতে বসাই গেলে দিলেই তো হবে? ম্যাথ করতে গেলে তো আমরা প্রবলেমের ফর্মুলাটা ইউজ করি, শুধু ডিরাইভ তো করি না। স্যার ডেরিভ করতে হলে তো লিখে দিবে, তাই তো? ডিরাইভ করতে হলে অবটেইন বা ফাইন্ড আউট বা ডিডিউস বা ডিরাইভ বা কনস্ট্রাক্ট Okay, বা sir. এস্টাবলিশ এরকম ল্যাঙ্গুয়েজ থাকবে। এগুলো মানেই হচ্ছে ডিরাইভ করো, ঠিক আছে? জি স্যার। এস্টাবলিশ বা কনস্ট্রাক্ট বা ফাইন্ড আউট বা অবটেইন বা ডিডিউস বা ডিরাইভ এগুলো বললে ডিরাইভ করতে হবে। আর ম্যাথে তো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, ইউজ করি, সেটা আলাদা বিষয়। তাহলে এই পর্যন্ত সবার ঠিক আছে, তাই তো? আমি জি, স্যার। রিফ্লেক্টেড নিয়ে বলছিলাম, রিফ্লেক্টেড নিয়ে কাজ করি। এখন দেখো তো, এন এর ভ্যালু যদি 0 বসাই তাহলে ডার্ক মানে ইকুয়েশন 3 থেকে আর 0 কত পাবো? মানে এই জিরোটা দিচ্ছি, এন এর ভ্যালু 0 ধরেছি তাই মিন করার জন্য তো জিরো আসবে। 0 আসবে। আর ব্রাইট রিং এর জন্য কি পাবো? রিফ্লেক্টেড সিস্টেম কি পাবো? আর 0 পাবো? না স্যার। না স্যার, 0 পাবো না, ল্যামডা। ল্যামডা আচ্ছা। আর বাই 2 হোল রুট পাবো। দেখা যাচ্ছে এন এর ভ্যালু যখন 0 তখন ডার্ক রিং এর রেডিয়াসটা 0, কিন্তু ব্রাইট রিং এর রেডিয়াস 0 না। আর এর ভ্যালু 0 মানে কোন পজিশন রিপ্রেজেন্ট করে? কন্টাক্ট পয়েন্ট স্যার, কন্টাক্ট পয়েন্ট। এক্স্যাক্টলি। আর এর ভ্যালু 0 মানে এই পজিশন রিপ্রেজেন্ট করে। তাহলে সেন্টারটা কি হবে? স্যার ডার্ক হবে, ডার্ক হবে, রিফ্লেক্টেড। কারণ ব্রাইটের মানে ব্রাইট রেড রিং এর রেডিয়াস তো 0 না, তার মানে ব্রাইট রিং সেন্টারে হতে পারবে না, একটু সাইডে হবে, ঠিক আছে? তাহলে ম্যাথমেটিক্স থেকে আমরা প্রুভ করলাম যে রিফ্লেক্টেড সিস্টেমের জন্য সেন্ট্রাল রিংটা ডার্ক হচ্ছে, এটাই তার প্রমাণ, ঠিক আছে? ওই যে ইয়াংস ডাবল তাহলে স্লিটে ট্রান্সমিটেড যেটা সেটার তো সেন্ট্রাল ব্রাইট হবে।
জি স্যার ওই যে ইয়াংস ডাবল স্লিটে একটা কোয়েশ্চেন এভাবে বলেছিলাম না যে প্রুভ দ্যাট ফর ইয়াংস ডাবল স্লিটস এক্সপেরিমেন্ট দ্য সেন্ট্রাল ফ্রিঞ্জ উইল বি ব্রাইট। ওই যে ওয়াই এর ভ্যালু ব্রাইটের জন্য 0 আসে, এন এর ভ্যালু 0 হলে, জি কিন্তু স্যার ডার্কের জন্য 0 হয় না। ওইটার মতোই সিমিলার এখানে। এখানে কোয়েশ্চেন ডাইরেক্ট দুটো রেডিয়াসের এক্সপ্রেশন না চেয়ে এইভাবে বলতে পারে যে ফর নিউটনস রিংস ডিউ টু রিফ্লেক্টেড লাইট শো দ্যাট দ্য সেন্ট্রাল রিং উইল বি ডার্ক। তাহলে তুমি কি করবা? তুমি আগে ইকুয়েশন 2 আর 3 ডিরাইভ করবা, তারপর এন এর ভ্যালু 0 এর জন্য ডার্ক রিং এর আর এর ভ্যালু 0 আসে, ব্রাইট রিং এর আর এর ভ্যালু 0 হয় না। তারপর তুমি বলবে যে r equal to 0 means central position or point of contact position, and under dark situation we are getting r equal to 0 that indicates the central spot or central fringe will be dark for reflected light of Newton's rings. Clear? জি স্যার ওকে ফাইন। তাহলে বুঝতেই পারছো, আমি যদি পার্টিকুলার কোন একটা রিং এর রেডিয়াস বের করতে চাই, মনে করো বলা আছে লাইট অফ ওয়েভলেংথ দিস ইজ ইউজড টু প্রডিউস নিউটনস রিংস ডিউ টু রিফ্লেক্টেড লাইট উইথ length of radius of curvature of 1 meter. Now obtain the radii of fifth bright and dark rings. Obtain the radii of fifth bright and dark rings. তার মানে n এর ভ্যালু ডার্ক রিং এর জন্য কত ধরবো? ল্যামডা দেয়া আছে, আর দেয়া আছে, রেডিয়াস বের করতে বলছে, তাহলে এটা তো ডার্ক রিং এর রিফ্লেক্টেড এর n এর ভ্যালু কত ধরবো? 4 স্যার n-1 না, এই যে গোলমাল লেগে গেছে, গোলমাল মানে লেগে স্যার গেছে। যেটা দেওয়া থাকবে আবার একটু পেছন থেকে আসে, আবার একটু পেছন থেকে আসে, একটু পেছন থেকে আসি, দেখো ইমেজটা দেখো। বড়টা দেখাচ্ছে। এটা কততম ডার্ক রিং? 0 0। এটার জন্য এন এর ভ্যালু 0। 1 নাম্বার ডার্ক রিং এটা, এটার এন এর ভ্যালু কত? 1 2 নাম্বার ডার্ক রিং এর এন এর ভ্যালু কত? স্যার 2 এটা 3, এটা 4, এটা 5। তোমার 5 নাম্বার ডার্ক রিং এর রেডিয়াস চাচ্ছে, তাহলে এন কত বসাবা? স্যার 5 বছর 5 বসাবো। মনে থাকবে? জি স্যার জি স্যার রিফ্লেক্টেড লাইট, খাতায় লেখো রিফ্লেক্টেড লাইট। রিফ্লেক্টেড লাইট যততম ডার্ক রিং এন এর ভ্যালু তত। means for fifth dark ring n will be equal to 5। মনে রাখার জন্য লিখতে বলছি। স্যার আবার একটু বলবেন প্লিজ। আরেকবার একটু বললে ভালো। তুমি যেভাবে মনে রাখতে পারবা তুমি সেইভাবে লিখো। for reflected light if fifth dark ring is to be determined n should be equal to 5। মানে যততম ডার্ক রিং বের করতে বলবে n এর ভ্যালু তত। এখন তুমি যেভাবে লিখলে তোমার মনে থাকবে, খাতায় লিখো। লিখেছ? জি স্যার জি স্যার আচ্ছা, এবার ব্রাইটেরটা দেখো। এটা কততম ব্রাইট রিং? স্যার ফার্স্ট ফার্স্ট। এন এর ভ্যালু কত হবে? এন তো 0 থেকে শুরু হয়। তখন n-1 হ্যাঁ, মানে এন এর ভ্যালু কত হবে? এন যেহেতু 0 থেকে শুরু হয়, ফার্স্ট ব্রাইট রিং, কিন্তু এন শুরু হবে 0 থেকে, তাহলে ফার্স্ট ব্রাইটিং এর জন্য এন ধরবো 0। সেকেন্ড ব্রাইট রিং এর জন্য এন কত ধরবো? 1 থার্ড ব্রাইটের জন্য এন Sir, কত one. ধরবো? স্যার 2 2। তার মানে খাতায় লিখো যততম ব্রাইট রিং, রিফ্লেক্টেড লাইটের জন্য বলছি কিন্তু, যততম ব্রাইট রিং এন তার চেয়ে 1 কম, মানে n-1 ধরতে হবে। যততম এন তার চেয়ে 1 কম। তুমি যেভাবে লিখলে মনে রাখতে পারবে সেভাবে লিখো। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি Yes, স্যার জি স্যার বুঝতে পারছি তাহলে এবার আমাকে আনসার দাও। ডার্ক রিং এর রেডিয়াস বের করতে গেলে রিফ্লেক্টেড লাইটে ফিফথ ডার্ক রিং এন কত ধরবো? 5 স্যার ফোর 5 মনে থাকবে। আবার বলে 4, হ্যাঁ আবার বলে 4। 4 বললো কে? এত কষ্ট করে এতক্ষণ ধরে বোঝালাম, তুমি খাতায় লিখো নাই?
ফোর কে বললো, এখন কি বুঝতে পারছো? ব্রাইট রিং এর জন্য এন কত ধরবো, ফিফথ ব্রাইট রিং এর জন্য? 4 4 স্যার 4 মনে স্যার। মনে থাকে যাতে, ঠিক আছে, মনে যাতে থাকে। তাহলে ক্লিয়ার জিনিসটা? জি স্যার, ক্লিয়ার। স্যার ওকে ফাইন। তাহলে নেক্সট কথায় যাচ্ছি। রেডিয়াসের এক্সপ্রেশন যদি জানা থাকে তাহলে ডায়ামিটারের এক্সপ্রেশন কি বের করা যাবে না? ডায়ামিটার মানে ব্যাস। এটা কি ডার্ক রিং এর রেডিয়াস? জি স্যার, তাহলে সেক্ষেত্রে স্যার ডায়ামিটার 2r হবে, তাই তো? ডি কত হবে? ডাবল অফ দিস, ডাবল অফ জি স্যার, ডাবল দিস। অফ দিস। হ্যাঁ, তাহলে টু ডাবল। রুট ওভার এন ল্যামডা আর। টু যদি ভেতরে নিয়ে যাই আমি চাইলে এটাকে এইভাবেও লিখতে পারি, রুট ওভার 4n ল্যামডা আর। একই কথা, তুমি এটা লিখলেও চলবে, তুমি এটা লিখলেও চলবে। সো ইকুয়েশন যদি এটা আমি 4 বলি, রিপ্রেজেন্টস দ্য ডায়ামিটার অফ দ্য ডার্ক রিংস, ডায়ামিটার অফ দ্য ডার্ক রিংস, ঠিক আছে। সিমিলারলি এটা থেকে যদি আমি ডায়ামিটার বের করি ডি, দেখো তো এটাকে আমি এইভাবে লিখে দিচ্ছি, তোমরা একটু দেখো তো বুঝতে পারো কিনা। এইভাবে লিখলাম যে, বুঝতে পারছো কিনা? জি স্যার, জি বুঝছি। স্যার জি স্যার, বুঝতে পারছি দিস ইজ স্যার। দ্য ডায়ামিটার অফ দ্য ব্রাইট রিংস, ঠিক আছে। তো রেডিয়াস দিয়ে যে প্রমাণটা করলাম, সেন্টারটা ডার্ক হয়, ডায়ামিটার দিয়েও কি প্রমাণ করা যাবে না? একই তো কথা, স্যার একই কথা স্যার, একই কথা। আর এর জায়গায় আর 2r যদি হবে। বলা হয় ফিফথ ব্রাইট রিং আর ডার্ক রিং এর ডায়ামিটার বের করো, বের করতে পারবে না? জি স্যার, পারবো। পারা যাবে, ঠিক আছে, গুড। এবার দেখো তো, এই ডায়ামিটারের এক্সপ্রেশন নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। ডার্কটা দিয়েই কাজ করি, ডার্কটার প্যাটার্নটা সহজ, তো ব্রাইটের মধ্যে আবার একটু এই যে 2n+1 এর ঝামেলাটা আছে, সেজন্য এটা একটু অ্যাভয়েড করছি। দেখো, এক নাম্বার ডার্ক রিং এর জন্য এন এর ভ্যালু 1, তাহলে D1 বের করা যাবে না? জি স্যার। দুই নাম্বার ডার্ক রিং এর জন্য N2, D2 বের করা যাবে। তারপরে D2 মাইনাস D1, এটাও বের করা যাবে। এটা কি আসবে? এক নাম্বার ডার্ক রিং এর D1 2 রুট ওভার ল্যামডা আর আসবে, রাইট? জি স্যার। দুই নাম্বার ডার্ক রিং এর জন্য কি আসবে? 2√2 রুট ওভার ল্যামডা, তাই তো? জি এটা আসবে স্যার। না? আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেট তোমরা করতে পারবে, করো তো, এটা ক্যালকুলেট করে বলো তো কি আসে। এটাই জানতে চাচ্ছি। 0.82 রুট ওভার 8284। ল্যামডা। আচ্ছা, আমি এটাই ধরলাম, ঠিক আছে। সিমিলারলি D4 মাইনাস D3 করো তো, কত রুট ওভার ল্যামডা আর আসে, বের করে আমাকে বলো। 0.53 রুট ওভার ল্যামডা আর আসবে। আচ্ছা আমাকে বলো তো, এই যে 2 1 4 3 এগুলো তো নাম্বার অফ অর্ডার রিং এর, মানে এন আর কি, এনটাকে বলে নাম্বার অফ অর্ডার অফ দ্য রিংস। এই দুটো রিং এর নাম্বার অফ অর্ডারের চেয়ে এই দুটো রিং এর নাম্বার অফ অর্ডারটা কি হাই না, হায়ার না? জি স্যার। জি স্যার হায়ার। আচ্ছা, হায়ার অর্ডার রিং এর দুটো ডায়ামিটারের মাঝখানে যে স্পেসিং, এটা তার চেয়ে লোয়ার অর্ডার রিং এর দুটোর ডায়ামিটারের মাঝখানে স্পেসিংটা কি বড় না? জি তাই তো স্যার হয়েছে। তার মানে জি হচ্ছে, স্যার। মানেটা হচ্ছে এইটা দেখাচ্ছে, মানে D2 - D1 মানে মনে করো এতটুকু, তার ভ্যালু 0.82 রুট ওভার ল্যামডা। আর D4 - D3 দুটোর ডায়ামিটারের স্পেসিং এতটুকু, মানে 0.52 রুট ওভার ল্যামডা। দেখো তো, দেখেও তো বোঝা যাচ্ছে এই স্পেসিংটার চেয়ে এই স্পেসিংটা বড়। তা আমি যদি D9 - D8 করি, তাহলে বুঝতেই পারছো আরো কম আসবে ভ্যালুটা। ম্যাথমেটিক্যালি জি স্যার। দেখতে পাচ্ছি হায়ার অর্ডার রিংগুলোর স্পেসিং যা লোয়ার অর্ডার রিংগুলোর স্পেসিং এর চেয়ে ছোট।
লোয়ার অর্ডার রিংগুলোর স্পেসিং এর চেয়ে হায়ার অর্ডার রিংগুলোর স্পেসিং কম। তার মানে কি, হায়ার অর্ডার রিংগুলোর উইডথ এবং থিকনেস কমে যাচ্ছে, সেটাই তো দেখতে পাচ্ছি। সেন্টার থেকে যত দূরে যাচ্ছি রিংগুলোর স্পেসিং আর উইডথ দুটোই কমে যাচ্ছে না? জি স্যার, কমে যাচ্ছে। ম্যাথমেটিক্যালি সেটাই প্রুফ করলাম আমরা, ওই যে শুরুতেই বলেছিলাম আজকে ক্লাসে, যেটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করব। এটাকে ল্যাঙ্গুয়েজে বললে বলবা দ্য ফ্রিঞ্জ উইডথ ডিক্রিজেস উইথ দ্য অর্ডার অফ দ্য ফ্রিঞ্জেস অ্যান্ড দ্য ফ্রিঞ্জেস গেট ক্লোজার উইথ ইনক্রিজ ইন দেয়ার অর্ডার। এক্সামে এই প্রুফটা প্রায়ই চায় যে ফর নিউটনস রিংস রিফ্লেক্টেড বা ট্রান্সমিটেড যে কোনোটার জন্য বলে যে শো দ্যাট or prove that the fringe width decreases with the order of the fringes, অথবা বলে the fringes get closer with increase in their order। তাহলে তার মানে তুমি প্রথমে কি করবে, তুমি রেডিয়াসের এক্সপ্রেশন বের করে ডায়ামিটারের এক্সপ্রেশন বের করবে, তারপরে ডার্ক রিং এর যে ডায়ামিটারটা ওই যে √n λ ওইটাই ইউটিলাইজ করে যে কোনো দুটো লোয়ার অর্ডার বা যে কোনো দুটো হায়ার অর্ডারের এই ডায়ামিটারের সেপারেশনটা বের করবে। তো দেখা যাবে হায়ার অর্ডার রিং এর ডায়ামিটারের সেপারেশনটা লোয়ার অর্ডার রিং এর ডায়ামিটারের সেপারেশনের চেয়ে ছোট হবে, তারপর কনক্লুশনটা লিখে দিবে। বুঝতে পারছো? জি স্যার।